বাহির পথে বিভাগী হিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয় পুরানো ঘরে দুয়ার দিয়াছে আসন মেলি বসিবি নিরালায় আয় আয় রে ফিরে আয় বাহির জন্মাবধি জেনে এসেছি মেয়েরা সংসারের আপদ। তবে আমার তো মনে হয় পৃথিবীতে মাত্র দুটো শ্রেণী, কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত। তবে এই ব্যাপারটার মধ্যে বেশ বড় একটা গোল আছে। হয়তো পৃথিবী তার ভারসাম্য রক্ষা করার জন্যই এই ব্যাপারটাকে কিরকম আপেক্ষিক করে রেখেছে। এই যেমন ধরুন, কাল পর্যন্ত যে কিনা অনাকাঙ্ক্ষিত আজ সে কাঙ্ক্ষিত হতেই পারে। আর এই আমি এতদিন ধরে যে কাঙ্ক্ষিত ছিলাম হঠাৎ করে কাল অনাকাঙ্ক্ষিত হয়ে যেতেই পারি। এই রে, দেখেছেন, আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আসলে আমি এই যে এত কথা বলি না, গড়গড় করে খালি নিজের কথাই বলে যাই। আমি হচ্ছে শরতের কিরণ। আগে না, যে আলোচ্যটার কথা ভাবছেন আমি কিন্তু একেবারেই তা নই। আমি সাধারণ একজন গৃহবধূ। আসলে স্বামীর নাম মুখে নিতে নেই তো, কিন্তু কি করব বলুন, কারোর পরিচয় দিতে গেলে নাম তো বলতেই হয়, আমাদের মেয়েদেরও বলতে হয়। আমার স্বামীর নাম হচ্ছে কিরণ আর আমি শরৎ। জানেন, আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন, বোধহয় বড্ড বেশি ভালোবাসেন। হ্যাঁ, রাত দুপুরে রূপকথা দেশে নিয়ে যেতেন না ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসতেন। সেইবার যখন আমার কঠিন ব্যামো হলো, ডাক্তারের পরামর্শে আমাকে নিয়ে চলে এলো এই বাগান বাড়িতে, চন্দননগরের এই বাগান বাড়িতে। কেমন ধরে চিকিৎসা বুঝি না বাবু, জল হাওয়ার পরিবর্তন হবে। এই নিরালায় নির্জনে সঙ্গী নেই, দুঃখ ভাগ করে নেবার কোনো বন্ধু নেই। সুস্থ হব কেমন করে? কিসের দুঃখ? ঘন্টায় ঘন্টায় দাগ মেপে ওষুধ খাও, তাপ দাও, পথ্য পালন করো। যারা এই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে না গেছেন তারা বুঝবেন না কিসে দুঃখ। অবশ্য আমার স্বামীকে এই নিয়ে কম কথা শুনতে হয়নি। কেউ কেউ তো আবার নব্যস্ত্রৈণতার নির্লজ্জ আতিশয্য বলে স্থির করলেন। না, আমার স্বামী বা শাশুড়ি মা কেউই এই সমস্ত কথাকে গ্রাহ্য করলেন না। সমস্ত কথাকে উপেক্ষা করে আমাকে নিয়ে চলে এলেন এই নির্বাসনে। তবে জানেন, সত্যি সত্যি আমি বেশ কিছুটা সুস্থ হয়েছিলাম, তবে সম্পূর্ণরূপে সবল আমি হইনি। তবু এখানে থাকতে আমার একদম আর ভালো লাগছিল না। এমনই এক সন্ধ্যায় ঝড় তখন ক্রমশ প্রবল হচ্ছে, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বাদ প্রতিবাদও কিছুতেই মীমাংসা দিকে এগোচ্ছে না। আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ, দেশে গেলে কোনো রূপ ক্ষতি হবে না। কিন্তু ডাক্তার বলেছে 2-1 দিন দেখে যেতে। তোমার ডাক্তার খুব জানে না? জানোই তো, দেশে এখন নানা রকম ব্যামোর প্রাদুর্ভাব, তাই মাস 2-1 কেটে কাটিয়ে গেলে ভালোই হয়। ও, এখানে ব্যামো বোধহয় আর কারোর কোথাও কখনো হয় না, না? মন মন্দির সুন্দরী মণি মঞ্জির গুঞ্জরী স্খলদন চলা চল চঞ্চলা ওই মঞ্জুলা মঞ্জরী
রসারুণরাগ রঞ্জিতা পুরুষ মানুষকে পরাস্ত করার অস্ত্র জানেন তো? রঞ্জিতা। আমরা স্ত্রীলোকেরা যদি নিরুত্তর হয়ে বিনা প্রতিবাদে ঘাড় ঘুরিয়ে বিমুখ হয়ে বসি, আর আমাদের মেয়ে মানুষের কান্না, তখন ওই দুর্বল পুরুষ মানুষটি নিরুপায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। উনিও পরাজয় স্বীকার করেছিলেন। আর ঠিক তখনই খবর এলো, বৌদিমণি, নৌকা ডুবি হয়েছে। এক ব্রাহ্মণ বালক সাঁতার কেটে আমাদের বাগান বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ঘটনার ফলে আমার আর আমার স্বামীর মান অভিমান দুজনেই ভুলে গেলাম। ছেলেটিকে সুস্থ করবার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ভোজনের সময় জানতে পারলাম ছেলেটার নাম নীলকান্ত, যাত্রা দলে অভিনয় করে। এই লম্বা লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বড় বড় চোখ, গোঁফের রেখা, গোঁফের রেখা ঠিক তখনও ওঠেনি। বয়স কত হবে নির্ধারণ করে বলাটা খুব কঠিন। যদি 14-15 হয় তবে বয়সের তুলনায় অনেকটাই পাক ধরেছে। আর যদি 17-18 হয়, বয়স অনুরূপ পাক কিন্তু ধরেনি। সে যাই হোক, ছোটবেলা থেকেই যাত্রা দলে রাধিকা, দময়ন্তী, বিদ্যা, সখী, এদের সখী সাজত। তাই বয়সের উপযুক্ত সম্মান সে কখনোই পায়নি। তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তুমি হঠাৎ হাওয়ায়, তাই হঠাৎ ছেলেটির উপরও চমকে আমার কেমন যেন মায়া পড়ে গেল। হঠাৎ হাওয়ায়। আমার স্বামীও খুব খুশি হলেন, ভাবলেন বেশ নতুন একটা কাজ পেলাম, কটা দিন দেশে যাবার কথা ভুলে থাকতে পারবো। আর এদিকে ব্রাহ্মণ বালকের কল্যাণে পুণ্য সঞ্চয়ের আশায় আমার শাশুড়ি মাও খুব খুশি হলেন। এইভাবে কেটে যাচ্ছিল সময় বেশ। হয়তোবা অধিকারী মহাশয় বা যমরাজার হাত থেকে সহসা মুক্তি পেয়ে আরে ধনী পরিবারে এসে নীলকান্তর বেশ আরামই হচ্ছিল। অনতি বিলম্বে আমার স্বামী এবং আমার শাশুড়ি মা বেশ ঠাকুর করলেন। ছেলেটি বিদায় হলে আপদ যায়। আর আমিও ওনার জামা, ধুতি, মোজা এগুলো পরিয়ে ছেলেটিকে বাবু সাজাতাম। দুপুরবেলা নীলকান্তের দময়ন্তী পালা দেখতাম। নীলকান্ত তাকে নিজেকে আমাদেরই একজন ভাবতে শুরু করে দিয়েছিল। হয়তো আমারই স্নেহ আর প্রশ্রয় সে এতটা বাড়াবাড়ি শুরু করেছিল। আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? আমারে বাঁধবি তোরা। দুপুরবেলা কখন ওনার গড়গড়িতে পরপর শব্দ তুলে তামাক খেত, কখনো ওনার শখের সিল্কের ছাতাটি মাথায় দিয়ে বাবু পল্লী ভ্রমণে বেরোতেন। কোথা থেকে এক মলিন কুকুরকে জুটিয়ে সঙ্গে এনে তুলেছিল আমাদের বাগান বাড়িতে। আরে যা, আরে যাবে তো, এ ঘর আর সে ঘর। ওনার কানমোলা আর চর্চাপাটিও নীলকান্তের অদৃষ্টে লেখা হতে শুরু করলো।
হয়তো এর থেকে আরো কঠিন শাস্তি প্রণালীতে সে অভ্যস্ত ছিল, সেই কারণে বেদনা বা অপমান কিছুই তার বোধ হতো না। নীলকান্তের একটা ধারণা ছিল মানব জন্ম দুটো অংশে বিভক্ত, একটি হচ্ছে আহার আর একটি হচ্ছে প্রহার। প্রহারের সংখ্যাই অধিক। এই নীলু, নীলু একটা গান গানারে, ওই যে একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক অবশ্য সৈন্য ডাকে আমি নীলকান্তের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য স্থির করলাম। জনে মিশে পূজা মন্ত্রের স্বর, আমাদের সরকার মহাশয়কে বলে তীব্র ব্যথায় কবে ওনাকে লেখাপড়ার সংকল্প করেছে। পানপাত্র নিদার গঙ্গার ধারে চাপাতলা গাছের গুড়িতে ফ্যাশন দিয়ে দীর্ঘকাল কোলের ওপর বই রেখে ঘন্টার পর ঘন্টা পড়তে থাকতো। কিন্তু আমি জানতাম একাগ্র ভাব না থাকায় শব্দগুলো চোখের সামনে ভেসে 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 বেরিয়ে যেত। কিন্তু আমার স্বামী ওই যে বই নিয়ে বসে থাকতো, ঠিক সেরকম করা চাই। এইটাই বোধহয় নীলকান্তকে উৎসাহিত করে তুলতো। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। নীলু, কি হলো? গা? আরে কি হয়েছে? না কিছু না। এই নীলু, নীলু, এই নীলু, আরে শোন। আমি এখন বেশ ঠাহর করতে পারি। নীলকান্ত হয়তো গান গাইতে গাইতে ওর কল্পরাজ্যে পৌঁছে যেত। কিছুদিন পরে সতীশ আমাদের বাগান বাড়িতে এলো ওর ছুটি কাটাতে। সতীশ আমার ঠাকুরপো, আমিও খুব খুশি হব নাই বা কেন? আমাদের মধ্যে বয়সের ফারাক ছিল না বললেই চলে। যে জগতে আমার অনায়াস ছিল না, সেই বহির জগতে সতীশের হাত ধরে পৌঁছে যেতাম সহজে। কত কথা, কত গল্প। সিঁদুর মাখা হাতে কখনো কখনো পিছন থেকে ঝাপটে ধরতাম ওর মুখ, লাল হয়ে যেত। আবার কখনো কখনো ওর জামায় লিখে দিতাম দৌড়। বৌঠান ঠিক হচ্ছে না কিন্তু, তাই বুঝি? আমাদের দুজনের মধ্যে মান অভিমান খুনসুটি চলতেই থাকতো। হয়তো সেই কারণে নীলকান্তের দিকে তেমন আর কোনো নজরই দেওয়া হয়নি। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন সনে, হেলা বুঝতেই পারিনি ফেলা সারা বেলা। ওরও যে অভিমান হতে পারে। এদিকে আমার দেশে ফেরার সময় হলো। আমিও নীলকান্তকে সঙ্গে নিয়ে যেতে চাইলাম। আমার স্বামী সহ এবং প্রায় সকলে এক কথায় সেই আবদারকে খারিজ করে দিল। আমার অনুপস্থিতিতে ছেলেটার বড় অনাদর ঘটবে। কি খাবে, কে খাওয়াবে, কে ওকে সাজিয়ে গুছিয়ে দেবে, কেই বা ওর দুঃখে ছল ছল দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকবে ওর দিকে। এইসব কথাগুলোই আমাকে বড় পীড়া দিত। কিন্তু এমনও কিছু ঘটনা ঘটে যার কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। সতীশ কলকাতা থেকে আমার জন্য একখানি ঝিনুকের দোয়াত এনে দিয়েছিল। আর সেই দিন আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস? দে বৌঠান, ওকে দোয়াতটা দিতে বলো, ওই চুরি করেছে। নীলু, দোয়াতখানা নিয়ে থাকলে দিয়ে দে, আস্তে আস্তে দে, কেউ তোকে কিচ্ছুটি বলবে না।
নীলুর চোখ ফেটে টস টস করে জল পড়তে লাগলো। ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও চুরি করতে পারে না। ও চুরি করেনি। আমি নিজে ওকে সওয়াল করব। না, এই নিয়ে কোনরূপ প্রশ্ন ওকে কেউ করবে না। ওর ঘর আর বাক্সটা একবার ভালো করে খুঁজে দেখা উচিত। তুমি যদি এরকম করো তাহলে জন্মস্ব দাঁড়ি হবে তোমার সঙ্গে। আহারে, নিরীহ আশ্রিত বালকের সঙ্গে কেউ এমন ব্যবহার করে? আমি আশায় আশায় থাকি, আমার তৃষিত আকুল আখি কার আশায় আশায়। সন্ধ্যাবেলায় ওর জন্য দুটো ফরাস রাঙার নতুন ধুতি চাদর 10 টাকা নিয়ে পৌঁছে গেলাম ওর ঘরে। ভাবলাম লুকিয়ে ট্রাঙ্কে রেখে আসবো। ওর মুখোমুখি হবার সাহস আমার ছিল না। ট্রাঙ্কে রাখতে গিয়ে দেখি ট্রাঙ্কে জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। ভাবলাম আমি যদি একটু গুছিয়ে দিই। কি নেই তাতে? লাটাই, লাতে, দোয়াত। দূর দিগন্তে কাহারে ডাকি, কার আশায় আশায়। নীলু চুরি করেনি। সতীশ যাতে আমাকে দোয়াতখানি দিতে না পারে সেই কারণে লুকিয়ে রেখেছি। আমিও বুঝতে পারিনি এই কটা দিনে কখন যেন অনাকাঙ্ক্ষিত হয়ে পড়ল। নীলু, হ্যাঁ নীলু, 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 নীলু। আমার সঙ্গে সঙ্গেই প্রায় ঘরে প্রবেশ করেছিল। বুঝতেই পারিনি। ভাবলো আমি ওর চুড়ি ধরতে এসেছি। নীলু চলে গেল। অভিমান করে ছেলেটা চলে গেল। তবু তো আছে আধার কোণে ধ্যানের ধনগুলি, একলা বসি আপন মনে মুছিবি তার ধুলি, গাঁথিবি তারে রতন হারে বুকে নিবি তুলি। ভালোই হলো নীলু চলে গেল। শুধু জেনে গেল না, আমি ওকে বিশ্বাস করেছিলাম। তারু কাছে গগন কিনারায় আয় আয় রে ফিরে আয়, বাহির পথে আপদেরা যত চলে যায় কিসের খোঁজে গেলি, ততই ভালো। আয় আয় রে না হলে তার দায়িত্ব পুরানো ঘরে দুয়ার দিয়া কেউ নেবে কখন? শোন মেলি,
বসিবি নিরালায়। আয় আয় রে ফিরে আয়, বাহির পথে বিভাগী হিয়া কিসের খোঁজে গেলি। আয় আয় রে ফিরে আয়, পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি, বসিবি নিরালায়।